সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। পুলিশ ও সেনাবাহিনীর হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলটির ৫০-এরও বেশি নেতাকর্মী। রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিবাদ এসেছে এই হামলার পর। নজিরবিহীনভাবে দেখা যাচ্ছে সরকারি বাহিনীর এই হামলায় প্রতিবাদ জানাচ্ছে সরকারের উপদেষ্টা সচিবেরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশ্বাস এসেছে বিচার বিভাগীয় তদন্তেরও। রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সরকার চালাচ্ছে কে, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং আবু হানিফ, গণমাধ্যম সমন্বয়ক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ও ভাঙচুরের চেষ্টা, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার পুলিশের। নূরের উপর হামলায় হবে বিচার বিভাগীয় তদন্ত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস, ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের, জাকসুতে জমজমাট প্রচারণা, রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। চাকরির শুরুতে 11তম গ্রেড চান প্রাথমিক সহকারী শিক্ষকেরা। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ, দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ডাক। আমরা আলোচনায় আসি। প্রথমে আবু হানিফ, আপনার কাছে যে আমরা দেখেছি যে গতকালকে আপনাদের দলে যিনি সভাপতি আছেন নুরুল হক নূর, তার উপর বর্বরচিত হামলা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে সরকারি বাহিনী সেটির সঙ্গে জড়িত, এবং সেগুলো আমরা ভিডিও ফুটেজে দেখেছি। আমরা আসলে তার আগের ঘটনাটা আপনাদের কাছে জানতে চাই যে কিভাবে এই পরিস্থিতিতে আসলো, সংক্ষেপে যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমাদের সহ-আলোচক, এছাড়া সময় টেলিভিশনে যারা দেখছেন সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরপরেই আমরা দাবি জানিয়েছিলাম যে আওয়ামী লীগ গত 15 বছর দিয়ে দুঃশাসন চালিয়েছে। পাশাপাশি এই জুলাই গণঅভ্যুত্থানে তারা ছাত্র জনতার উপর যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকাণ্ড এবং গণহত্যায় জড়িত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগের বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘ আন্দোলনের দাবির প্রেক্ষিতে, কিন্তু আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, বিশেষ করে জাতীয় পার্টি এবং আপনার 14 দল, তাদের বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এই গত 15 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন কায়েম করার জন্য যেভাবে আওয়ামী লীগকে জাতীয় পার্টি এবং 14 দল সহযোগিতা করেছে, কিন্তু সরকার কিন্তু তাদের বিষয়ে অনেকটা নমনীয়। গতকালকে আমাদের গত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে যে ধারাবাহিক কর্মসূচি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের দোষরদেরকে বিচারের মুখোমুখি করা, তারই একটি কর্মসূচি ছিল। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করে যখন আমরা আমাদের মিছিলটি নিয়ে 0 পয়েন্ট এবং পল্টন মোড় ঘুরে যখন আমরা আপনার নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম, নাইটিঙ্গেল মোড় দিকে যাওয়ার ঠিক মুহূর্তেই আমাদের মিছিলের সামনের অংশটা যখন নাইটিঙ্গেল মোড়ে যাই, তখন পেছন দিক থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা সেখানে জানতে পেরেছি পরবর্তীতে যে সেখানে প্রায় 200 থেকে 300 লোক জড়ো ছিল, এবং প্রত্যেক রাতে লাঠি সোঁটা এবং অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা। কিন্তু আমরা সেখানে জানতে পেরেছি যে সেখানে শুধু জাতীয় পার্টির লোকজন নয়, বরং সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন ছিল। কারণ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল এবং তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ সংগঠিত হতে পারছে না। ফলে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জাতীয় পার্টির সাথে সংগঠিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সেখানে পিছন থেকে যখন অতর্কিত হামলা করে, আমরা সেটাকে প্রতিরোধ করি, তারপর ধাওয়া পাল্টা দেওয়া, সেখানে আমাদের বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে আমরা আমাদের এই মিছিল নিয়ে আমরা যখন আমাদের কার্যালয়ের নিচে যাই, এবং সেখান থেকে আমরা আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচিতে জাতীয় পার্টির হামলার প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল এবং সংবাদ সম্মেলনের আয়োজন করি। তখন রাত 7:30টার সময় আমরা যখন 8:30টার সময় আমরা যখন সেই মশাল মিছিলটি নিয়ে আমরা যখন পল্টন ঘুরে এবং নাইটিঙ্গেল মোড় ঘুরে আমরা যখন আমাদের কার্যালয়ের নিচে গিয়েছি, তার কিছুক্ষণ পর আমাদের সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের দলের যিনি প্রধান নুরুল হক নূর সহ আমাদের সেখানে প্রায় শতাধিক নেতাকর্মীর উপর হামলা করে, যেখানে কোনো ধরনের উস্কানি ছিল না এবং পূর্ব কোনো ধরনের আমাদের কোনো ধরনের সংঘাত বা সহিংসতা করার মতো কোনো চিন্তা ভাবনাও ছিল না। কিন্তু সরকারের পক্ষ থেকে
আমরা যোগাযোগ করা হলে বলে সরকার এই বিষয়ে কোনো জানে না বা পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমরা বলতে চাই সেটা হচ্ছে এটা অনেক গণমাধ্যম সেটিকে চেপে গিয়েছে। আমাদের এই প্রোগ্রাম চলাকালীন সময় যখন আপনার জাতীয় পার্টি অফিসের সামনে আমাদের কিছু সময় অবস্থান করার সময় আমাদের দলের যিনি প্রধান নুরুল হক নূরকে বর্তমান যিনি সেনাপ্রধান তার নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। উনি আমাদের নুরুল হক নূরকে এক ধরনের থ্রেট আকারে বলেছিলেন যে তোমরা এই জাতীয় পার্টির এখান থেকে তোমাদের লোকজনকে সরিয়ে আনো এবং জাতীয় পার্টির বিষয়ে তোমরা কোনো ধরনের প্রতিবাদ করবে না, এই বিষয়ে যদি তোমরা করো তাহলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তারা যে জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে এবং জাতীয় পার্টির মধ্য দিয়ে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে প্রাসঙ্গিক করে এবং এই জাতীয় পার্টি তারাই হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যেহেতু নিজস্ব ব্যানারে ফেরার কোনো সুযোগ নেই, ফলে তারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের জাতীয় পার্টির ব্যানারে ফেরানোর একটা চেষ্টা করছে এবং এটা খুবই দুঃখজনক এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছি বা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে নুরুল হক নূর তো গত 15 বছরের যে দুঃশাসন ছিল, যে দুঃশাসনে মানুষ কথা বলতে ভয় পেত, আমরা 18 সালের কোটা মুভমেন্টের পরবর্তী সময় কিন্তু আমরা প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু নুরুল হক একটি প্রতিবাদী চরিত্র হিসেবে মানুষের সামনে উপস্থিত হয়েছে। পাশাপাশি 24 গণঅভ্যুত্থানে কিন্তু তিনি সামনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন কি আপনাদের জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে হামলার কোনো ধরনের ঘটনা কি আমরা আপনাদের নেতাকর্মীরা ঘটিয়েছে কিনা? না, অনেকের মনে আছে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হামলা করার কোনো ধরনের ইন্টেনশন ছিল না। আমাদের নেতাকর্মীরা কিছুটা বিক্ষুব্ধ ছিল, কিন্তু আমাদের হামলা করার কোনো ধরনের পরিকল্পনা বা আমাদের কোনো ধরনের চিন্তা ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে সেই মিছিলটি নিয়ে যাচ্ছিলাম। তবে জাতীয় পার্টি অফিসের সামনে আসলে সেখানে আমাদের মূল রাস্তায় আমাদের নেতাকর্মীরা কিছুটা বিক্ষুব্ধ বা দেখাই, সেখানে আমরা আমাদের নেতাকর্মীদেরকে শান্ত করে আমরা আমাদের জায়গা থেকে নুরুল হক নূর সহ সাধারণ সম্পাদক আমরা সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং অনেকটা নিয়ে গেছি। কিন্তু পুলিশ পরবর্তীতে বিনা উস্কানিতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে হামলা করে। ধন্যবাদ। ফয়েজ ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং তিনি বলছিলেন যে আসলে পুলিশ এবং মানে তাদের উপর যে বর্বরোচিত হামলা সেটি তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন। আসলে সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে উপদেষ্টা মহোদয়রা তারা বলছেন যে আসলে তারাই নিন্দা জানাচ্ছেন এই ঘটনার। তাহলে আসলে নিন্দাটা তারা কাদের প্রতি জানাচ্ছেন? এটা আসলে কি সরকারের উপদেষ্টাদের সরকারের প্রতি নিন্দা জানাচ্ছেন এই হামলার, নাকি আসলে কার প্রতি নিন্দা? এটা আপনার কাছে আমার প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক জনাব হানিফ, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। দেখুন, সরকার নিন্দা জানিয়েছে বা সরকারের উপদেষ্টারা নিন্দা জানিয়েছে, কার প্রতি জানিয়েছে এখানে এটাই তো প্রশ্ন। দেখুন, এক ধরনের এটা তো পরিষ্কার যে কোনো না কোনো পর্যায় থেকে কোনো না কোনোভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে স্থিতিশীল হোক, এটা কেউ কেউ চায় না। এই কেউ কেউ বলতে যারা চায় না তারা কারা আমরা জানি। সুতরাং প্রধানত হচ্ছে নিন্দাটা তাদের প্রতি। আর দ্বিতীয়ত হচ্ছে নিন্দা জানানোর বিষয় আপনাদের কাছে যেটা স্ট্রাইক করেছে সেটা হচ্ছে সরকারের লোকজনই নিন্দা জানাচ্ছে। আমরা সরকারের কাছে চাইব বিচার, সরকার নেবে ব্যবস্থা। সরকার কেন নিন্দা জানাবে? নিন্দা জানানো এটা কোনো বিবেচনাতেই বিচার করা বা ব্যবস্থা নেওয়ার অন্তরায় তো নয়। কিন্তু আনফর্চুনেটলি আমরা তো আমাদের রাজনীতিতে এই ধরনের ঘটনা আগে দেখিনি যে সরকারের মধ্য থেকেই কেউ কেউ নিন্দা জানাচ্ছেন। এই জন্য আমাদের কাছে একটু অবাক লাগছে যে সরকার কি নিন্দা জানানোরই কথা? সরকার নিন্দাও জানাবে, কারণ সরকার তো এই ধরনের ঘটনাকে টলারেট করে না। ব্যবস্থা যেমন আপনি প্রত্যাশা করেন, ব্যবস্থাটা তদন্তের আলোকে ব্যবস্থা নিতে হবে, কোনো সন্দেহ নেই। সেই ব্যবস্থা যেমন সরকার নিবে, বিচারের ব্যবস্থা যেমন সরকার করবে, একইভাবে নিন্দা জানানোটাও সরকারের কাজ। আগে সরকার বাহিনী, সরকার দল এগুলি মিলেমিশে একাকার ছিল। সরকারের দল যদি এক জায়গায় হামলা করতো, সেই সরকারের পক্ষে তো নিন্দা জানানোর উপায় ছিল না। সেই সরকারগুলি সেই হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করত। বর্তমান সরকার কোনো অবস্থাতেই শুধু হামলা নয়, কোনো অন্যায্য ঘটনাকেই, অন্যায় ঘটনাকেই জাস্টিফাই করার চেষ্টা করে না। কিন্তু নিন্দাটা কার প্রতি? আমার প্রশ্ন হচ্ছে সরকারটা, আমি সেটাই বলছি যে এই নিন্দা হচ্ছে সেই অপশক্তির প্রতি যারা আমাদের এখানে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে চায় না। দেখুন, আমাদের দেশে সরকার ঠিক কিভাবে ফাংশন করবে এইটা আমি যদি বলি, গত 54 বছরেও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ জন্মলাভ করার পরেও গত 54 বছরে এখানে এমন কোনো স্ট্যান্ডার্ড দাঁড়ায়নি সরকারের এরকম। আপনি পৃথিবীর বহু দেশে দেখবেন সরকার আসে, সরকার যায়, অর্থাৎ নির্বাচিত রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকার আসে, সরকার যায়। সে তার সব পলিসি পাল্টে ফেলে না, তার সকল এমপ্লয়িজদেরকে বদলে ফেলতে হয় না, তাই না? আমাদের এখানে
পলিটিসাইজ এবং ক্রিমিনালাইজ হয়েছে সব জায়গায়। সুতরাং আপনি যে কোনো সরকার আসার পরেই তার প্রথম উদ্বেগের বিষয় হয়, আমি তো সরকারে আসলাম, কিন্তু সরকারের নানান জায়গায় সেট আপে তো বসে আছে সব পূর্বের দলের লোকজন, তাই না? তো এই বাস্তবতাটা কেন তৈরি হলো? এর অন্যতম কারণ হচ্ছে এই 54 বছর ধরে আমাদের এখানে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, এই হস্তান্তরের প্রক্রিয়াটা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থাৎ নির্বাচন, আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একবারের পর একবার ক্ষমতা হস্তান্তর বা নতুন সরকার গঠনের এই যে অব্যাহত একটি ধারা থাকার কথা ছিল, সেটা হয়নি। আনফর্চুনেটলি এই না হওয়ার যে ঘটনা, এর সঙ্গে আমাদের যদি আমি আবার বলছি, আমাদের মহান মুক্তিযুদ্ধ যে মানুষদের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র জন্ম লাভ করেছে, এই মুক্তিযুদ্ধে যারা সম্মুখ সারিতে থেকে অংশ নিয়েছেন, এই মুক্তিযোদ্ধারা, তাদের অনেকেই এই অন্যায় অপকর্মের সঙ্গে মিলেমিশে বিলীন হয়ে গেছেন। তারা এই অপকর্মগুলিকে জাস্টিফাই করেছেন, নানান সময় লেজিটিমেট করেছেন নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা আমাদের নির্বাচন সংক্রান্ত যে কলঙ্ক, সেই কলঙ্ক কাটিয়ে উঠতে পারিনি। শুধুমাত্র আপনি এখনো দেখুন না কেন, আপনি যে আমাদের এই অতি সাম্প্রতিক সময়ে জুলাইকে এবং 71কে মুখোমুখি দাঁড় করানোর একটা শুরু থেকেই কিন্তু আমরা চেষ্টা দেখি, খেয়াল করি, কিন্তু মানে মনে হয় যে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য সবচেয়ে মোক্ষম হাতিয়ার হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে মুখোমুখি যদি দাঁড় করানো যায়, তাহলে একটা গ্রুপের সুবিধা হয়, যারা গত 15, 16, 20 বছর ধরে এই মুক্তিযুদ্ধের কার্ডটি ব্যবহার করে করে এই দেশে নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, বঞ্চনা সৃষ্টি করেছে। সেই সময় যেই মানুষগুলি আপনার নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়া, রাতের ভোট দিনে হওয়া, মানুষের ভোটাধিকার হরণ করে নেওয়া, আয়নাঘর তৈরি করা, গুম খুন নানান প্রক্রিয়ায় অত্যাচার জুলুম করা, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, এই সকল স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাজ হয়েছে। এর সব কিছুকে লেজিটিমেট করেছে। কি দিয়ে লেজিটিমেট করেছে? মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দিয়ে। তারা বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ এই দেশে একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা যত অন্যায় অন্যায্য কাজ করবে সবই জায়েজ। আওয়ামী লীগের হাত ধরেই এই বাংলাদেশে এখন পর্যন্ত আপনি যেই কোনো গবেষককে বলুন গবেষণা করতে, অথবা বাজারে এক্সিস্টিং যত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা পাওয়া যায় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পরবর্তীতে কিভাবে বুলণ্ঠিত করা হয়েছে সেই নজির বা নথি যদি আপনি খুঁজে বের করতে যান, আপনি দেখবেন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। এই শুধুমাত্র আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে 1971 সালে একটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, একটি নতুন রাষ্ট্রের তৈরির প্রেক্ষাপট, নানান ঘটনার পরেও শেষ বেলায় যদি আমরা আসি, সেক্ষেত্রে দেখব যে নির্বাচন ঘিরে বিতর্ক থেকে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো, তাই তো? সেই আওয়ামী লীগের হাত ধরে এখানকার নির্বাচনী ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে পড়েছে। সুতরাং আমাদের সরকারগুলির আচরণ কি হবে, আমাদের সরকার কিভাবে ফাংশন করবে, 54 বছরে এটা নির্মম বাস্তবতা। 54 বছরে কোনো স্ট্যান্ডার্ড আমরা দাঁড় করতে পারিনি। এজন্য আপনি এক এক সময়ে দেখবেন এক এক রকম। আমি জাস্ট সিম্পলি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আপনার সময় টেলিভিশনের একটা ইটসেলফ একটা এডিটোরিয়াল পলিসি থাকবে। আপনার এখানে যে সমস্ত এডিটররা এসে কাজ করবেন, যে সমস্ত রিপোর্টাররা কাজ করবেন, তারা কিন্তু এই এডিটোরিয়াল পলিসির মধ্যে কাজ করবেন, তাই তো? কিন্তু আপনার যদি সুনির্দিষ্ট কোনো এডিটোরিয়াল পলিসি না থাকে, তাহলে যে যখন আসবেন তার যেভাবে ইচ্ছা সেভাবেই করবেন, তার সামনে কোনো গাইডলাইন নেই। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে 54 বছরেও সুনির্দিষ্ট কোনো গাইডলাইন কেউ তৈরি করেনি। এর ফলে আমাদের মানুষ বিচারহীনতা দেখেছে, এর ফলে মানুষ গুমের মতো, আয়নাগরের মতো ঘটনা দেখেছে। নির্বাচন না হয়েও কিভাবে পরপর 3 বার ক্ষমতা ধরে রাখা যায় এগুলি দেখেছে। সুতরাং এই জায়গা থেকে যখন আপনি দেখবেন যে একজন উপদেষ্টা বা একাধিক উপদেষ্টা কোনো একটা অন্যায় অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানটাও প্রকাশ করেন, যেটা নিন্দা জানাই, তখন আপনার কাছে বিস্ময়কর লাগবে। আপনার কাছে মনে হবে আরে এ তো সরকার, এ তো উচিত ছিল এটাকে প্রোটেক্ট করা, না ওখানে কোনো হামলা হয়নি, এরকম কথা বলার। আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। সুতরাং এরকম অনেক কিছুতেই আমাদের ধাক্কা লাগতে পারে। বাংলাদেশ পুনর্নির্মাণ যেই পথে যে হাঁটার কথা, সেখানে আমাদের কিভাবে একটা ঘটনা ঘটেছে সেটা তো নিঃসন্দেহে আমরা স্বীকারই করে নিচ্ছি, আপনার কোনো কথার সাথে দ্বিমত করতে চাই না। কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হলো যে ধরুন পুলিশ বাহিনী যদি হামলা করে থাকে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, তিনি অন্তর্বর্তী সরকারেরই পার্ট, আবার সশস্ত্র বাহিনীর মন্ত্রণালয়টা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা প্রধান উপদেষ্টা নিজেরই তত্ত্বাবধানে। তাহলে এই বাহিনীগুলো যদি হামলা করে, সেক্ষেত্রে আসলে সরকার যখন নিন্দাটা জানায়, নিন্দাটা কার প্রতি জানায়? আমি সেটাই প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে কেউ যদি যে কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হয়,
এইটা নিন্দা জানানোর জায়গা আছেই। আমি বলছি যে নিন্দা জানানো মানে ব্যবস্থা নেওয়া বা বিচার নিশ্চিত করার অন্তরায় কিন্তু এটা নয়। নিন্দা জানানো মানে নিন্দা এবং যে আক্রান্ত হলো তার প্রতি সহমর্মিতা জানানো। দেখুন, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদে রাজনীতি করে রাজনীতির মধ্যে দিয়ে উঠে আসা একটি সরকার নয়। সুতরাং এই সরকার সেই সব এলিমেন্ট নিয়েই চলছে যা আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এতদিন ধরে এক্সিস্ট করছিল। সেখানে যদি পুলিশ হোক, মিলিটারির কোনো মেম্বার হোক, যেই হোক, সে যদি অন্যায় করে, এর 1 নম্বর কাজ হচ্ছে এটা নিন্দা, এটা আমরা পছন্দ করলাম না। 2 নম্বর কাজ হচ্ছে তদন্ত করে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সুতরাং এই নিন্দাকে আপনার এত সাবলীল বা এত মানে ছোট করে দেখার কোনো জায়গা নেই যে নিন্দা করার মধ্য দিয়ে সরকার বুঝি মাপ পেয়ে গেল, সরকার বুঝি একটা সুশীল আচরণ ধারণ করলো। মোটেও তা নয়। এটা শুধু মানে এটা যে আমাদেরই প্রশ্ন তেমনটিও নয়। ডেফিনেটলি আমি কিন্তু আপনাকে আমি আপনি নিশ্চয়ই এটা দেখেছেন যে আমরা অভ্যস্ত নয়। আমি যেটা বলছি, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রথম সারির নেতা, আপনি হাসান আব্দুল্লাহ কথা নিশ্চয়ই দেখেছেন, যার কথাই বলেন, আসিফ নজরুল স্যারের পোস্টের নিচে তিনি কমেন্ট করেছেন। আমি বললাম তো, আমি যার কথাই বলেন যে প্রথমত আমরা অভ্যস্ত নই, আমরা অভ্যস্ত নই এই জায়গাটাতে যে দেখুন, জনাব আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল নিন্দা জানিয়েছে। উনি নিন্দা জানিয়েছে, উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে নিন্দা জানিয়েছে। ধরুন, আপনি তো ওনাকে কোনো কারণে অ্যাকিউজ করতে পারেন না, উনি তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে নয়। তার মানে কি, ওনার নিন্দা জানানোর মধ্য দিয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় তার উপর আরো প্রেশারটা বাড়ে কিনা। এভাবে আপনি চিন্তা করুন যে আমার উপদেষ্টা পরিষদের যারা সহকর্মী তারাও আমার কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছে। তার মানে এখানে আমাকে সিরিয়াস ব্যবস্থা নিতে হবে, অন্য কোনো বিকল্প নেই। সুতরাং এটাকে এটা আমি খুবই ইতিবাচকভাবে দেখি। যারা যারা এই সরকারের জায়গায় বসিয়েছেন, এই উপদেষ্টার জায়গায় বসিয়েছেন, সেই সমন্বয়করা যখন বলে যে ভণ্ডামি বাদ দেন উপদেষ্টার উদ্দেশ্যে, তখন সেটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এই জায়গাটা তো আমরা অভ্যস্ত নই। প্রথম কথা হচ্ছে, আপনি যারা বসিয়েছেন বলছেন সমন্বয়করা বসিয়েছেন, না, সত্য নয়। এটা প্রধান উপদেষ্টা বলেছেন। না, প্রধান উপদেষ্টা এটা বলেননি। প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। এই ছাত্ররা বলতে শুধু যে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা তো নয়। ছাত্রদল, ছাত্র শিবির, আমাদের যে ছাত্র সংগঠন, তারা কি আন্দোলন ছিল না? সব ছাত্ররাই, সব পলিটিক্যাল পার্টি। এটাকে আপনি যদি আক্ষরিক অর্থে ধরতে চান শুধু ছাত্র, তা নয়। একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, সেই জায়গা থেকে বলা। হ্যাঁ, আপনি তো এটা তো পরিষ্কার, এটা যে এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর কারা মিলে ঠিক করেছে যে বাংলাদেশের পরবর্তী সরকারের ব্যবস্থাটা কেমন হবে? পলিটিশিয়ানরাই তো। ওনারা একাধিক দফায় দফায় বৈঠক করে ঠিক করেছেন। তার মানে সেই বিবেচনায় আপনার বললাম সবগুলি পলিটিক্যাল পার্টির মানে ঐক্যবদ্ধ যেই মত, সেই মতের ভিত্তিতেই এই সরকার। এবং আপনি কোনো কারণে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা এই জায়গায় খুব আলোচনা নিয়ে আসি এই জন্য, বিকজ এই প্ল্যাটফর্মার নেতৃত্বেই তো অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, তাই না? তারাই মূল জায়গাটা সংগঠিত করেছে, তারাই সব আহ্বান জানিয়েছে। দ্যাটস ওয়াই, কোনো অন্যায় নেই। সরকারের কোনো কাজে তার কাছে যদি মনে হয় যে এটা ন্যায্য নয়, তার কাছে যদি সঠিক নয়, সে ক্রিটিসাইজ করবে না। আমরা তো ক্রিটিসাইজ করার জন্যই তো একটা ওপেন অবস্থা চেয়েছি, এই জন্যই তো একটা অভ্যুত্থান। অসংখ্য ধন্যবাদ। হানিফ ভাই, আপনি নিশ্চয়ই আজকেও লক্ষ্য করেছেন যে জাতীয় পার্টি কার্যালয়ে আজকেও হামলার মতো ঘটনা ঘটেছে বা হামলার প্রস্তুতি নেওয়ার মতো ঘটনা ঘটেছে, সেখানে অগ্নিসংযোগেরও চেষ্টা হয়েছে। এটির সঙ্গে কি আজকে আপনাদের দলের কোনো ধরনের সংযোগ আছে কিনা? আপনারা কি আজকেও বিক্ষুব্ধ কিনা, বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ থাকার কথা, আপনাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটি জানতে চাই। এবং জাতীয় পার্টিকে যে আপনারা নিষিদ্ধ করার কথা বলছেন বা দাবিটি তুলছেন, সেটা আসলে কি প্রক্রিয়া? আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হচ্ছে সেই প্রক্রিয়ায় কিনা, এবং যদি হয় সেক্ষেত্রে আপনাদের মানে বাংলাদেশের রাজনীতির জন্য কি কি লাভ হবে সেটি আপনারা কি মনে করেন, বলবেন? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে, গতকালকে আমাদের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার যে প্রতিবাদে কিন্তু আজকে আমাদের একটি প্রতিবাদ সমাবেশ ছিল। সেই সমাবেশ আমরা শুরু করলে আমাদের কার্যালয় নিয়েছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সেখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখে। আমাদের এই সমাবেশ পরবর্তীতে আমরা একটি মিছিল করি। সেই মিছিলটি আপনার পল্টন, তারপরে হচ্ছে আপনার মৎস্য ভবন এবং আপনার কাকরাইল মোড় ঘুরে আমরা নাইটিঙ্গেল মোড়ে আমরা আমাদের অফিসের দিকে যাচ্ছি। আজকে আমাদের পূর্ব কোনো পরিকল্পনা ছিল যাতে সেখানে ছিল না যে সেখানে অগ্নিসংযোগ বা সেখানে কোনো ধরনের হামলা করা। তবে স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীরা কিছুটা ক্ষুব্ধ ছিল। আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিবৃত্ত করে আমরা আমাদের জায়গা থেকে অফিসের দিকে নিয়ে যাচ্ছিলাম বা নিয়ে গেছি। কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যাওয়ার পরে আমরা শুনতে পেরেছি যে সেখানে কিছু লোক গিয়ে সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে কিংবা অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা পরবর্তীতে জানতে পেরেছি এখানে আমাদের আসলে দলীয় নেতাকর্মী ভাবে আমাদের দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না বা আমাদের দলীয় নেতাকর্মী ভাবে ছিল না। কিছু বিক্ষুব্ধ লোক সেখানে একসাথে জড়ো হয়ে সেখানে তারা মূলত এই কাজটি করার চেষ্টা করেছে। আর এই কাজটি করার পিছনে মূলত কারণ হচ্ছে, আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের একটা ক্ষোভ ছিল।
একইভাবে তো আওয়ামী লীগকে গত 15 বছর যেভাবে প্যাট্রোনাইজ করেছে জাতীয় পার্টি এবং 14 দল, তাহলে তাদের বিরুদ্ধে কেন সরকার এত নমনীয়? ফলে জনগণ বারবার সরকারকে কাছে দাবি জানাচ্ছে, রাজনৈতিক দলগুলো বারবার কর্মসূচি দিচ্ছে, তারপরে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেই। ইভেন আমরা গত 13ই মে আমরা নির্বাচন কমিশনকে কিন্তু আমরা একটা লিখিত চিঠি দিয়েছিলাম যে জাতীয় পার্টি এবং আপনার 14 দলের বিষয়ে যেন নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেই। ওনারা আমাদেরকে স্পষ্ট জানিয়েছে যে তাদের হাতে আসলে এরকম কোনো সুযোগ নেই, সরকার যদি কোনো ধরনের ব্যবস্থা নেয় তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। আমরা বারবার বলছি যে আওয়ামী লীগ যে প্রক্রিয়া হয়েছে, আমরা যদি এই জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু আওয়ামী লীগের পক্ষে ছিল জাতীয় পার্টি এবং 14 দল, সুতরাং আওয়ামী লীগের যেভাবে করছে একইভাবে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। আর এইটি করলে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন, যেটা বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগকে যেভাবে প্যাট্রোনাইজ করেছে, অর্থাৎ জাতীয় পার্টি অনেকেই সেটাকে গৃহপালিত রাজনৈতিক দল বলতো বা গৃহপালিত বিরোধী দল বলতো, সেই জায়গা থেকে ভবিষ্যতে কোনো গৃহপালিত বিরোধী দল তৈরি হবে না। কারণ তারা মনে রাখবে যে জাতীয় পার্টি 14 দল যেভাবে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করার কারণে তারা যেভাবে বিচারের মুখোমুখি হয়েছে কিংবা শাস্তির মুখোমুখি হয়েছে, জনগণ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করেছে, একইভাবে কিন্তু পরবর্তীতে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফলে এই যে রাজনীতির যে পরিবর্তনটা হবে এবং প্রত্যেকের কাছে একটি মেসেজ যাবে, আমরা মূলত সেই জিনিসটি চেয়েছি। কিন্তু সরকার কেন সেটি করছেন এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমরা আজকে আমাদের ভাঙচুরের কোনো ঘটনা ঘটার কোনো কথাই না, কারণ হচ্ছে আমরা আজকে আমাদের প্রোগ্রাম থেকে আমাদের দলের যিনি সেক্রেটারি জনাব রাশেদ খান কিন্তু 48 ঘন্টার একটি সরকারকে একটি আলটিমেটাম দিয়েছে, যেহেতু জাতীয় পার্টির বিষয়ে সরকার যেন সিদ্ধান্ত নেই। সে 48 ঘন্টা যাওয়ার পরে আমরা আমাদের দলীয় অবস্থান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। সুতরাং আজকে আমাদের এই হামলার সাথে আমাদের দলীয় নেতা আপনারা কি আসলে সেই আওয়ামী লীগের প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ চান, নাকি হচ্ছে যে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ চান? আমরা চাই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার একটি সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এবং তাদের নিবন্ধন স্থগিত করা হবে। শুধু জাতীয় পার্টি না, এবং 14 দলকে একই কায়দায়। এবং সেখানে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের অনেকেই জেলে রয়েছে, 14 দলের অনেকে কিন্তু গণহত্যায় মামলার জেলে রয়েছে, কিন্তু জিএম কাদেরের নামে প্রায় 2 থেকে 3টি হত্যা মামলা রয়েছে যাত্রাবাড়ি এলাকায়। তাহলে একজন হত্যা মামলার আসামিকে সরকার কেন ধরছে না? এটা আমাদের আসলে বোধগম্য নয়। তাহলে সরকার কি কোনো জায়গায় মানে কোথাও কি ধরা নাকি, বা সরকার কোথাও আসলে কাজ করতে পারছে না এরকম কি আশঙ্কা রয়েছে না, বা সরকারের উপর থেকে বা ভিন্ন কোনো দেশ থেকে সরকারের উপর চাপ রয়েছে কিনা, এটা আমাদের আশঙ্কা। এবং এই চাপ যদি থাকে তাহলে এই জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, এই সরকারের প্রতি তো জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি, কারণ স্বাধীনতার পরে এমন একটি সরকার পেয়েছে যে সরকারের সকল রাজনৈতিক দলের সমর্থন ছিল, ছাত্রদের সমর্থন ছিল। ফলে আমরা চাই সরকার যেন জনসমর্থন রয়েছে এবং সরকার একটি শক্তিশালী সরকার হওয়ার কথা, কিন্তু সরকার কোথাও কোথাও নমনীয় হওয়ার পিছনে আমরা যারা বিপ্লবের অংশীদার ছিলাম বা গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আসলে আমাদের প্রশ্ন থেকে সরকার আসলে কোথায় ধরে, আমরা আসলে সেটি সরকারের কাছে জানতে চাই। সরকারকে বারবার বলছি এই সরকারের সবচেয়ে বেশি মেনে, সুতরাং সরকার তো নির্দ্বিধায় জনগণের পক্ষে হয়ে কাজ করতে পারে, কিন্তু সেটি সরকার করছে না। ফয়েজ ভাই, নিশ্চয় আপনার কাছে যে প্রশ্নগুলো আছে, সরকারের তো অনেক ম্যান্ডেট আছে, কেন সরকার আসলে নির্দ্বিধায় কাজ করতে চায় না, সরকার নির্ভর হয়ে কেন কাজ করতে পারে না, সরকারের প্রতি অন্য কোনো দেশের কোনো ধরনের প্রভাব আছে কিনা সেটিও প্রশ্ন আছে। জিএম কাদেরের বিষয়ে 2-3টি হত্যা মামলা আছে, তারপরেও কেন তাকে গ্রেফতার করা হয়নি? আপনারা তৌহিদ আফ্রিদিকেও হত্যা মামলায় গ্রেফতার দেখাচ্ছেন, জিএম কাদেরকে কেন নয়? এবং শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, এছাড়াও যারা আসলে এনসিপি নেতাকর্মী তারাও এই অভিযোগটি করছেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর এক ধরনের অপকৌশল অনেকেই নেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে আমার। না, দেখুন, প্রথম কথা হচ্ছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে এখানে আমি আপনার জাস্ট একটা রিপ্লাই করি। আপনি যেটা ওনাকে প্রশ্নের সময় বলছিলেন যে আপনারা জাতীয় পার্টির বিষয়ে কী ধরনের ব্যবস্থা চান, আওয়ামী লীগের মতোই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আইনি প্রক্রিয়ায়, এই তো প্রশ্ন আপনার। আওয়ামী লীগের বিরুদ্ধে তো আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে, যেভাবে ব্যবস্থা নিয়েছে সেটা আইন সিদ্ধ, আইনে আছে বলেই নেওয়া গেছে, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে জাতীয় পার্টির বিষয়ে, দেখুন জাতীয় পার্টি কার্যক্রম বা নিবন্ধন এই বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশনেও কিন্তু আবেদন রয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন নির্বাচন কমিশন ওনাদেরকে কি বলেছেন এটা তো আমরা জানি না, তবে নির্বাচন কমিশনের দিক থেকে সরকারকে, যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন কিন্তু সরকার চালায় না, বুঝলেন, যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই নির্বাচন কমিশনে যেহেতু পার্টিকুলারলি এই বিষয়ে আবেদন পড়েছে, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে এখনও আমরা কোনো ধরনের চিঠি বা কোনো পরামর্শ বা কোনো সুপারিশ কোনো কিছুই সরকার পায়নি। এটা একটা যেমন বিষয়। আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি নানান পর্যায় থেকে সরকারের দিকেও আবেদন দাবি আছে যে জাতীয় পার্টির বিষয়ে। দেখুন, জাতীয় পার্টির বিষয়ে তো এটা জাতীয় পার্টি ঠিক আওয়ামী লীগের সঙ্গে একবার মহাজোট করে বিরোধী দল হয়েছে, আবার যেটা সে বলছেন যে জাতীয় পার্টির নেতারাও তাই বলতেন, পার্লামেন্টেও বলেছেন তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলা হয়, এবং সর্বশেষ ইলেকশনে জাতীয় পার্টিকে আমরা এরকমও দেখেছি যে
পোস্টারে লিখেছেন আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টি সমর্থিত। জাতীয় পার্টি আওয়ামী লীগ জাতীয় পার্টি সমর্থিত জাতীয় সমর্থিত সংসদ সদস্য প্রার্থী। এই বাস্তবতা তো আছেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার এটা কতটা কার্যক্রমের মধ্যে নিয়ে আসা যায়, এই দাবিগুলিকে অ্যাড্রেস করার প্রক্রিয়াটা কি, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। এই আলোচনায় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করার প্রয়োজন রয়েছে। সরকারের কাছে যেহেতু জাতীয় পার্টির বিষয়ে দাবি আছে সুনির্দিষ্টভাবে, আর জাতীয় পার্টির জনাব জিএম কাদেরের কথা বলছেন যে ওনার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, বললো হত্যা মামলা। দেখুন, এই হত্যা মামলাগুলির বিষয়ে কিন্তু সরকারের দিক থেকে বারবারই একটা কথা বলা হয়েছে যে হত্যা মামলার গুলি যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করবে বা অ্যারেস্ট করার পূর্বে যেন ভালো করে একটু দেখে নেওয়া হয় যে কি প্রক্রিয়ায় মামলা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই হত্যা মামলা মানে গণহারে হত্যা মামলা করতে গিয়ে এরকম করা হয়েছে যে আসামিদেরকে বাদী যিনি উনি চেনেন না, আবার মানে একজনের অবস্থান এক জায়গায়, মামলার নানান ধরনের জটিল প্রক্রিয়া তৈরি করা হয়েছে। বন্ধ তো নাই, কারোটা কি বন্ধ আছে? সর্বশেষ তৌহিদ আফ্রিদির মতো একটা কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আপনি তৌহিদ আফ্রিদি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো তার একটা পরিচয়। ধরুন আপনি সাংবাদিকতা আপনার পরিচয়, আপনি যদি সেটাতেই থাকেন দ্যাট ইজ ফাইন, কিন্তু আপনি কি কখনো আপনার ব্যক্তির জায়গা থেকে কাউকে হত্যায় প্ররোচিত করার মতো সুযোগ আপনার নেই? আচ্ছা, তো পরিবারে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে আপনি সেখানে একজন মানুষ, তো সুতরাং আপনি যদি সেখানে একটা অপরাধ করেন সেটা তো অপরাধ দিয়ে আপনাকে বিবেচনা করা হবে। সেটা আপনি কন্টেন্ট ক্রিয়েট কি করছেন না করছেন সেটা দিয়ে, কন্টেন্ট ক্রিয়েটর দ্যাট ইজ ডিফারেন্ট আইডেন্টিটি। কন্টেন্ট ক্রিয়েটর তার কোনো অপরাধ না, সেজন্য তাকে অ্যারেস্ট করা হয়নি। তো আর যারা অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে ধরেন তাদের অনেকেরই দলীয় পরিচয়ের বাইরেও তো অনেক পরিচয় আছে না? আমরা কি সেটা বলছি? আপনি তৌহিদ আফ্রিদির এক্সাম্পল দিয়েছেন। তৌহিদ আফ্রিদির মানে যে কন্টেন্ট ক্রিয়েটর আইডেন্টিটিকে ব্যবহার করে সে কি করেছে তার নানান নজির আপনারা দেখছেন না, বিভিন্ন জায়গায় আসছেন আলোচনায়। সুতরাং এই জিনিসগুলি বিচার বিশ্লেষণ করেই, তদন্ত, অন্তত প্রাথমিক তদন্ত করেই ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রয়োজন রয়েছে। এখন জানতে চাই সেটা হচ্ছে যে সর্বশেষ যাদেরকে, যেমন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হলো, হাফিজুর রহমান কার্জন অধ্যাপক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে, সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হলো। এই বিষয়টা যদি আপনি আমাকে বলতেন, কোনো মানে এই ধরনের গ্রেফতার আপনি যেটাকে বলছিলেন যে যাচাই বাছাই করে গ্রেফতারের একটা সরকারের কাছে টার্গেট আছে, সেই আমরা তো দেখছি না যে তেমন কোনো বাধ্যবাধকতা আসলে খুব বেশি আছে। তার মানে আপনি ধরুন আপনি অন্য একজনকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে আপনিও চাচ্ছেন যে মানে আরেকজনকে অ্যারেস্ট করে ফেলা হোক, তাই? আমি চাচ্ছি না, মানে সেই জায়গাটা দাঁড়ায়। এখন আমি কেন বলছি আপনাকে, ধরুন একটা জায়গায় পরিকল্পিতভাবে, সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে আপনি একটা ব্যানার করেছেন, সেখানে যাকে প্রধান অতিথি করেছেন তিনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে তিনি এ বিষয়ে কিছু জানতেন না, তাকে অনুমতি নেয়নি। যে ইনভাইট করেছেন সে ওখানে আসেনি না, বুঝতে পারছেন? আপনি সেইখানে একটা হল রুম ভাড়া নিয়ে সকালবেলায় গিয়ে আপনি জুলাই অভ্যুত্থানকে গালাগালি শুরু করলেন, জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে রাজাকার বলা শুরু করলেন। হ্যাঁ, সেইখানে মানুষ ওই জায়গায় প্রোটেস্ট করেছে, তারা তাদের সঙ্গে অল্টারনেশনে লিপ্ত হয়েছে এবং তাদেরকে প্রথমত আটক করে থানায় নেওয়া হলো এবং প্রাথমিক তদন্তে দেখা গেল তারা প্রত্যেকেই এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্য তাদের মধ্যে ছিল। তারা জেনে শুনে বুঝেই এমন একটা প্রক্রিয়ায় যুক্ত হয়েছে যেখানে একটা, আমি আপনাকে আগের সময় আলোচনায় বলছিলাম যে বাংলাদেশে একটা জিনিস পরিষ্কার যে 24কে 71-এর মুখোমুখি দাঁড় করাও। বাংলাদেশে আপনি কি 71 নিয়ে ব্যবসা করতে চান? বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক জনগণ, গণতন্ত্র মনা জনগণ, এরা কি কেউ 71 নিয়ে ব্যবসা করতে চায়? বাংলাদেশে 71 নিয়ে ব্যবসা করেছে এবং ভবিষ্যতে এই ব্যবসা দিয়ে টিকে থাকার বা ফিরে আসার জন্য প্রচেষ্টা একটা দলই চালাচ্ছে, যেই দলে মুক্তিযোদ্ধাদের অবস্থান সেই অর্থে নাই। জি, সুতরাং বাংলাদেশের রাজনৈতিক অ্যারেনাতে যদি আপনি রাজনৈতিক ল্যান্ডস্কেপে যদি বিবেচনা করেন, বাংলাদেশে এমন অসংখ্য রাজনৈতিক দল আছে যেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি, কিন্তু এই মুক্তিযোদ্ধার কার্ডটা ওয়ান আফটার অ্যানাদার খেলেই যাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ। এটাকে সে ব্যবসার
পণ্য হিসেবে নিয়েছে, বরঞ্চ এটা মুক্তিযুদ্ধের সঙ্গে অপমাননা। জি। সুতরাং ওটাকে ক্যাশ আমি- করে আমি একটা কেওয়াস তৈরি করা এবং একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা, এটা তো পরিষ্কার সে উস্কানি দিচ্ছে। এখানে একটা সন্ত্রাসবাদ, সেখানে একটা মানে সহিংসতার চেষ্টা করছে। জি, আপনার কাছে আমি আর 1 মিনিটে আর সর্বশেষ প্রশ্নটা করতে চাই, সেটা হলো যে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি দলের বৈঠক হবে। এই বৈঠকের বিষয়বস্তু কি ছোট করে যদি আমাদেরকে জানান। ও ফাইন। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় আপনি দেখে থাকেন যে কিছুদিন পরপরই এভাবে মিটিং করেন, মিটিং করে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। নানান সময় কন্টেম্পোরারি ইস্যুস আছে এবং কন্টেম্পোরারি ইস্যুস তো সব মিটিংয়েই আসে, কিন্তু আগামীকালকে 3টা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং ডেকেছেন। সেই মিটিংগুলিতে মূলত এখন পর্যন্ত প্রধান এজেন্ডা হচ্ছে যে আগামী নির্বাচন সংক্রান্ত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে এই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে কিছু আলোচনা আর কন্টেম্পোরারি বিষয় আশয় আলোচনায় আসতে পারে। এইটা একদম ধরে নিন আপনি যে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে উনি নিয়মিত বসেন, আলাপ আলোচনা করেন, তারই একটা অংশ হিসেবে এটা হচ্ছে। এটা হয়তো পরবর্তীতে আরও পলিটিক্যাল পার্টির সঙ্গে হতে পারে। এটা উনি এখন মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেছেন যে এই 3টা পার্টির সঙ্গে আগামীকালকে উনি বসবেন, বসে ওনার, যেহেতু আপনি জানেন যে ইতিমধ্যে ইলেকশন কমিশন আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে, পলিটিক্যাল পার্টিগুলি এটাকে নানানভাবে ওয়েলকাম করেছে, কেউ কেউ এর ক্রিটিসাইজও করেছে, আবার এটাকে মানে অ্যাপ্রিসিয়েটও করেছে নানান প্রক্রিয়ায়। সুতরাং তাদের সঙ্গে যেহেতু আগে থেকেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হওয়ার বিষয়ে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে এবং সরকার একটা জিনিস পরিষ্কারভাবে মনে করে, আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা শান্তিপূর্ণ হবে, এই বিষয়ে সরকার নানান ধরনের পদক্ষেপ নেবে। যেমন এখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে পলিটিক্যাল পার্টি, তাদের ভূমিকা। অসংখ্য ধন্যবাদ ফয়েজ ভাই। আমি একাধারে আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব। প্রথমটি হলো যে গতকালকে আপনারা যেই সমাবেশটা করেছেন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে, সেই নিষিদ্ধের পক্ষে তার আগে বিকেলে আপনারা কয়েকটি দল, জামাত ইসলামী, এনসিপি, খেলাফতে মজলিস সহ এবি পার্টি সহ কয়েকটি দল আপনারা একসঙ্গে বৈঠক করেছেন। গণমাধ্যমে আজকে সেই খবর বেরিয়েছে। সেই বৈঠকের বিষয়বস্তু কি ছিল আপনি জানাবেন আমাদের। দেখেন, আমরা আসলে যারা ফ্যাসিবাদের বিরোধী এই আন্দোলনে যুক্ত ছিলাম তাদের সাথে বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে কথা হয়। আমরা নির্বাচন কিভাবে হবে বা কোন প্রক্রিয়া হবে, আমরা জানি যে এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে একটি নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের 54 বছর রাজনীতিক যে পুরনো ধারা, সেটার পরিবর্তন। আমরা দেখেছি 54 বছরে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনীতির যে কালচার সেটার পরিবর্তন হয় নাই। আমরা সেই জন্য বারবার বলছি তো এই রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদে সেই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, তাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং কালকেও সেই বিষয় মূলত আলোচনা ছিল এই দলগুলোর সাথে। জি, সেখানে তাহলে একটা গুরুত্বপূর্ণ খুবই বিষয়, আপনারা বিগত দিনে যে যুগপৎ আন্দোলন করেছেন সেটা মূলত বিএনপির সঙ্গে জোট বেঁধেই করেছেন। গতকালকে যে বৈঠকটা হয়েছিল সেটা মূলত পত্রপত্রিকায় যে খবর, সেটা হলো জামাত এবং বিএনপির মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক। সেই বৈঠককে সামনে রেখে আপনারা মানে বিএনপি বাদে যতগুলো প্রায় ফ্রন্টলাইনে যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন তারা মিলে করেছেন। তার মানে কি আপনারা বিএনপি থেকে বাইরে গিয়ে একটি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছেন, নাকি আসলে পরিকল্পনাটা কি আপনাদের? মানে মাইনাস বিএনপি আপনাদের যে বৈঠক, সেটার কারণটা কি? বিএনপির ভিতরে থাকা বা বাইরে থাকা বিষয়টা নয়, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। তার মানে বিএনপির সাথে আমরা জোটবদ্ধ হবে এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে আমরা যেহেতু বিএনপি গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, পাশাপাশি জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, আমরা আমাদের দলের জায়গা থেকে সকল দলের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করছি। আমরা এখন পর্যন্ত জুটে যাওয়ার বিষয়ে কারোর সাথে সিদ্ধান্ত হয় নাই। আমরা এককভাবে নির্বাচন করার দিকে আগাচ্ছি। তারপরে যদি নির্বাচন সামনে হবে সেক্ষেত্রে নির্বাচন পূর্বে হয়তো কারোর সাথে জোট হতেও পারে। তবে এই মুহূর্তে আমাদের দলের মূল এজেন্ডা হচ্ছে আমরা এককভাবে নির্বাচন করার পক্ষে এবং আমাদের দলকে সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে ওইভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হচ্ছে 36 জনের। এটা ধারাবাহিকভাবে আমরা 300 আসনে প্রার্থী দিব। পরবর্তী যদি কোনো দলের সাথে বা কোনো ধরনের জোট হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। সেটা বিএনপির সাথে হতে পারে বা বিএনপির বাইরেও জোট হতে পারে। জি, কালকে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনটে দলের সঙ্গে বৈঠক করবেন। সেখানে আপনারা আমন্ত্রণ পাননি, আপনারা আমন্ত্রণ পাবেন কিনা সেই বিষয়ে কোনো শিওর না। আপনারা কি এই যে 3টি দলকে প্রাধান্য দেওয়া, সেই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? আসলে আমরা গণঅভ্যুত্থানে যারা পক্ষের শক্তি ছিল বা পক্ষের দল ছিল তাদের সবাইকে আমরা বারবারই বলে আসছিলাম প্রধান উপদেষ্টা যেন সবাইকে সমান চোখে দেখে, কিন্তু বরাবরই প্রধান উপদেষ্টা কিংবা সরকারের পক্ষ থেকে এক ধরনের দ্বিচারিতা আচরণ করা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। যেই গণঅভ্যুত্থানটি ঘটেছে সেখানে বলা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেড়ানো, কিন্তু এই সরকার যদি আবার একই কায়দায় বৈষম্য করে, আমরা এর আগে একটি বিষয় দেখেছিলাম যে এই সরকারের একজন উপদেষ্টা বলেছিল 3টি দলের সাথে বৈঠকের পর বলেছিল 3টে বৃহৎ দল, অর্থাৎ
ওই মানে আইন উপদেষ্টা এই বক্তব্য দিয়েছে, আমাদের আসলে তখন প্রশ্ন মিলতে কোন এজেন্ডার ভিত্তিতে তারা বলেছে যে বৃহৎ দল। এখন তো বৃহৎকে এটা তো জনগণ ঠিক করবে, এইটা জনগণের ভোট ছাড়া কোনো ধরনের ম্যান্ডেট ছাড়া আপনি একটা দলকে কিভাবে বৃহৎ দল চিহ্নিত করেন। ফলে আমরা সরকারের কাছে এবং উপদেষ্টার কাছে বারবার বলছি যাতে সকল দলকে যেন সমন্বিতভাবে গুরুত্ব দেয় এবং তাদেরকে সবাইকে নিয়ে যেন একই সাথে বৈঠকে করে। কিন্তু এই ধরনের আশঙ্কা। আরেকটা বিষয় হচ্ছে, আমি সবশেষ ছোট্ট করে একটি কথা বলে শেষ করবো। আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আপনার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।